নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থই আছেন। আমিও খুব ভালো আছি। আমি মিলি নিয়ে চলে এসেছি আমাদের ভ্রমণের দ্বিতীয় পার্ট। দেখতে থাকুন ব্লগটি কেমন লাগে। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো প্রথমেই সূর্যদেবকে দর্শন করিয়ে ব্লগটি শুরু করছি। এই সমুদ্রবক্ষে সূর্যোদয় দেখা সত্যিই একটি বিস্ময়, আর আমাদের সৌভাগ্য যে কতখানি তা আপনাদের সাথে শেয়ার করে সেটাতে বুঝতেই পারছেন আমরা কতটা উৎফুল্ল, আর কখনো এই ধরনের সাক্ষী থাকতে পারবো সেটা ভেবেই ভালো লাগছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, লাল টুকটুকে সূর্যোদয়ে সমুদ্রদেব যেন আরও বেশি করে উৎফুল্ল হয়ে উঠেছে, আর সূর্যের যে আশীর্বাদ তা যেন সমুদ্রদেবকে একদম ভরিয়ে তুলেছে। আর এই যে দর্শন, সেই দর্শনার্থী এবং পুণ্যার্থী প্রত্যেকেই সেই দৃশ্যের সাক্ষী থাকছে। আমরাও থাকতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি। তো বন্ধুরা, আমরা যে রিসোর্টে ছিলাম বলেই তো ছিলাম যে গোবিন্দ রিসোর্টে আমরা ছিলাম। এই রিসোর্ট থেকে ওই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, পুরীর জগন্নাথ মন্দিরের চূড়া। আবার এই রিসোর্ট থেকে আপনি সমুদ্রকেও দেখতে পারবেন। ছাদ থেকে যে ভিউটা হয় যতটা সম্ভব আপনাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, আমরা যে রিসোর্টটাতে ছিলাম সেই রিসোর্টটাতে আমরা 3 দিনের বুকিং ছিল। 3 দিনে খরচ পড়েছে আমাদের, শুধু থাকার খরচটাই পড়েছে 3800 টাকা দুজনের। আর দেখুন বন্ধুরা, এই ছাদ থেকে যে সমুদ্রকে দেখতে পাচ্ছেন, এই যে ভিউটা একদম অসাধারণ, মানে বর্ণনা করার ভাষা নেই। তবে সমুদ্র তটের সাইডে যে লজগুলো আছে সেগুলো আমরা বুকিং করিনি, একটু দূরেই করেছিলাম, কিন্তু তাও তো দেখতে পাচ্ছেন যে ছাদ থেকে সমুদ্রদেবকে ভালোই দেখা যাচ্ছে। আর সকালে কিংবা সন্ধ্যার সময় ছাদে দাঁড়ালে এর যে পরিবেশ সেটা খুবই উপভোগ করতে পারবেন। তো বন্ধুরা, আমরা যে পুরীর জগন্নাথ মন্দিরের যে আশেপাশের যে সাইট সিনগুলো আছে সেগুলো দেখার জন্য আমরা ওটিডিসি বাসটি বুক করেছিলাম অনলাইনে, বাড়ি থেকেই বুকিং করে এসেছিলাম। তো আমাদের ওই যে বাসটা দেখতে পাচ্ছেন, উড়িষ্যা ট্যুরিজম লেখা আছে, এই বাসটাই আমাদের বুকিং করা ছিল। তো আমরা এই বাসটাতে করেই আশেপাশের যে সাইট সিনগুলো আছে সেগুলো দেখতে বেরোবো। ওই যে দেখা যাচ্ছে সোমনাথ স্যারকে, উনি আমাদের গাইডার, উনি সমস্ত কিছু আমাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছেন। আর এই বাসগুলোতে আপনারাও বুকিং করে আসতে পারেন। वहाँ पे फिर हम छोटा वाला गाड़ी का व्यवस्था करके आप लोग को लेके जाएंगे पहाड़ के ऊपर। फिर 15 मिनट देख के फिर नीचे उतर के आएंगे, मेरे पास रिपोर्ट करेंगे, फिर आपको बताऊंगा कौन सा गाड़ी में बैठना है। धौलीगिरी में बहुत सारे ভালো समस्या है, লাগছিল इसलिए যে मेरे नए ভাগ্যিস साथ বাড়ি থেকে বুকিংটা করে এসেছিলাম, তাই এত সুন্দর বাসে করে আমরা সাইড সিটগুলো দেখতে পেরেছি। তো খুবই ভালো লাগছিল। তো এই বাসটার সম্বন্ধে একটু বলে দিই। প্রথমেই আমরা চলে এসেছি স্যান্ড আর্ট মিউজিয়ামে। সুদাম প্রধান হচ্ছেন সেই ব্যক্তি যিনি এই বালির তৈরি আর্টগুলি তৈরি করেছেন। এখানে ঢুকেই আপনি সেই সমস্ত দৃশ্যগুলি দেখতে পাবেন, সেই সমস্ত বালির তৈরি কারুকার্যগুলি, স্থাপত্যগুলি এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন তিনি তার শিল্প নৈপুণ্য, যে বালি দিয়েও যে এইভাবে এত সুন্দর আর্ট বা চিত্রকলা তৈরি করা যায়, না দেখলে বিশ্বাস হয় না। এই যে লেখা আছে আই লাভ সুদাম, এই সুদাম স্যারকে কুর্নিশ জানাই এত সুন্দরভাবে বালির তৈরি কারুকার্য আমাদেরকে উপহার দেওয়ার জন্য আমাদের মতো দর্শনার্থীদের সত্যিই বিস্ময় জাগায়। তো বন্ধুরা, এগুলো দেখতে থাকুন। আমি বাসটার সম্পর্কে আরেকটু বলে দিই। আমরা যে ওটিডিসি সরকারের যে বাসগুলো ছিল, বাসটা ছিল বুকিং করে এসেছি, ওটাতে আমাদের দুজনের ভাড়া পড়েছে প্রায় 1100 টাকা। আর বাসে উঠে যে বাকি যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলোর জন্য যে টিকিট কাটতে হয় সেগুলোর জন্য আরও 300 টাকা করে নিয়েছিল। ওই টোটাল মাথা পিছু 2000 টাকা পড়বে আপনার। আর থাকা, এবারে খাওয়ার খরচ আপনাদের আলাদা। কিন্তু এই বাসের পরিষেবা সম্পর্কে যদি আমাকে কিছু বলতে বলা হয়, আমি বলবো একদম ফার্স্ট ক্লাস পরিষেবা নিয়ে আমাকে কোনো কিছু বলার অপেক্ষা রাখে না, এতটাই সুন্দর ব্যবহার সোমনাথ স্যারের, যিনি গাইড, ভীষণ ভালো। পরিষেবা নিয়ে আমার কোনো কিছু বক্তব্য নেই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা যে স্যান্ড আর্ট মিউজিয়ামে চলে এসেছি, আর সমস্ত যে বালির তৈরি কারুকার্যগুলো দেখালাম। এখানে বালির তৈরি স্বয়ং জগন্নাথ দেবকেও তিনি তার চিত্রকলার মাধ্যমে তুলে ধরেছেন। একদম চতুর্দিকটা খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, আর একটা সুন্দর পরিবেশ
তৈরি করেছে এই মিউজিয়ামের ভেতর, যেটা আপনি আসলে বুঝতে পারবেন যে কতখানি সুন্দরভাবে প্রেজেন্ট করেছে দর্শকদের সামনে। এই যে তৈরি করেছে বিখ্যাত সেই তাজমহল, দেখতে পাচ্ছেন বন্ধুরা কি অসাধারণ শিল্প নৈপুণ্য। আর না আসলে বুঝতে পারতাম না যে বালি দিয়েও এত সুন্দর চিত্রকলা তৈরি করা সম্ভব। তো বন্ধুরা যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি। আমাদের এখানে টাইম বরাদ্দ ছিল মাত্র 20 মিনিট। 20 মিনিটের মধ্যেই যতগুলো মানে প্রায় পুরোটাই কাভার করার চেষ্টা করেছি, যাতে আপনাদেরকে ভালোভাবে উপস্থাপন করতে পারি সমস্ত শিল্পকলাগুলো। দেখুন বন্ধুরা, আমরা চলে এসেছি চন্দ্রভাগার তীরে। ওইখান থেকে স্ট্যান্ডার্ড মিউজিয়াম থেকে বেরিয়েই একদম চন্দ্রভাগার তীরে চলে এসেছি। ওই যে সামনে চন্দ্রভাগা নদী, আর চতুর্দিকটা একটু ভালো করে ঘুরে দেখছিলাম। চন্দ্রভাগা নদীর ওই ওপারে আবার সমুদ্রদ্বীপ, এখানটায় নাকি নদী আর সমুদ্রের মিলন হয়েছে, যদিও এটা কোথাও উল্লেখ নেই। এটাই সেই চন্দ্রভাগা নদী। এখানে কতগুলো দেখতে পাচ্ছেন, ওই যে ওই সাইডে ওটি সমুদ্র আর এটি নদী, দুটি নাকি এইখানেই মিলন হয়েছে। যদিও এটা মানে মিলন হয়েছে বলা হয়, কিন্তু এটা কোথাও উল্লেখ নেই। এই চন্দ্রভাগা নদীর ওপরেই আছে রামচণ্ডী পীঠ। রামচণ্ডী মাতাকেও দর্শন করাবো আপনাদের। তো এই মন্দিরে দর্শন করার জন্য আপনাদেরকে জুতো খুলে পা ধুয়ে ভেতরে প্রবেশ করতে হবে। তবে বন্ধুরা একটা ভালো বিষয় ঘটেছে, এটাই সেই গেটটা। আগে নাকি এখানে মানে ফোন নিয়ে যাওয়া নিষিদ্ধ ছিল, কিছুদিন হলো নিষেধাজ্ঞা সেরকম কার্যকরী নেই, তাই আমরা আপনাদেরকে দর্শন করাতে পারবো আশা রাখছি। চলুন ভিতরে যাই, আর রামচণ্ডী মাকে আপনাদেরকেও দর্শন করাই, আমরা নিজেরাও দর্শন করি। আর এই উড়িষ্যা রাজ্যটা এমনই, এখানে আসলে শুধুই আপনি প্রসিদ্ধ মন্দির মানে দেখতে পাবেন, মানে খুবই বিখ্যাত মন্দির এইখানে এই রাজ্যেই অবস্থিত। আর এই রামচণ্ডী মাকে দর্শন করতে পেরে নিজেদেরকেও খুব ভালো লাগছে যে জগন্নাথ দেব কৃপা করেছেন বলেই এই সমস্ত কিছু সাক্ষী থাকতে পারছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা মন্দিরের ভিতরটি কত সুন্দর সুসজ্জিত। আর এই যে সেই রামচণ্ডী মা, সবাই প্রণাম করে নিন, আমরাও একটু প্রণাম নিবেদন করি মাকে। সবাইকে ভালো রেখো আমার দর্শকদের, আর আমাদেরকেও খুব ভালো রেখো, যাতে আবার আমরা সবাই তোমার দর্শনে আসতে পারি সুস্থভাবে। তো রামচণ্ডী মাকে দর্শন করে আমরা চলে এসেছি কোণারকের সেই বিখ্যাত সূর্য মন্দিরে। এই সূর্য মন্দিরে প্রবেশ মূল্য কত টাকা আমরা ঠিক জানি না, কিন্তু টিকিট যেহেতু আমাদের সোমনাথ স্যার করিয়ে রেখেছিলেন, আমাদেরকে কেউ গেটে আটকায়নি। এই যে কাউন্টার, এখান থেকেই আপনাদেরকে প্রবেশ করতে হবে। জানতে পারলে ভালো হতো এখানে টিকিট মূল্যটা কত, অত আমরা হিসাবও নিইনি আর জানিও না। আমরা দেখতে এসেছি, আমাদের দেখা হলেই সেই কাজ হয়ে যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ঢুকেই এইরকম একটা সিংহ, দুটো সিংহ দেখতে পাচ্ছেন। সিংহের নিচে আবার হাতি আছে, হাতির নিচে একটি মানুষ আছে। এই যে দেখুন বন্ধুরা, এই সিংহটা নির্দেশ করছে গর্ব বা অহংকারকে, আর হাতিটা ধন সম্পদকে, আর মানুষটা চাপা পড়ে গেছে এই গর্ব অহংকার আর ধন সম্পত্তির চাপে। এটাই ওটা মানে বোঝাতে চেয়েছে। তো বন্ধুরা প্রথমেই আমরা নাট মন্দিরে প্রবেশ করছি। এই নাট মন্দিরটা সম্পূর্ণ বেলে পাথরের তৈরি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, খোদাই করা যে কারুকার্য, সে মানে বর্ণনা করা আমার পক্ষে সম্ভব নয়। নিশ্চয়ই কিছু না কিছু এর মধ্যে রহস্য লুকিয়ে আছে, যেগুলো আমরা জানি না। আর প্রত্নতত্ত্ববিদরা এগুলো নিয়ে ভালোই মানে গবেষণা কার্য চালিয়ে চলেছেন। আর ওই যে নাট মন্দির থেকেই দেখা যাচ্ছে কোণারকের সেই বিখ্যাত সূর্য মন্দির। প্রথম সূর্য কিরণের রশ্মি ওই মন্দিরের ভিতরেই পড়ে, আর মন্দিরটি এখন বন্ধই আছে। এই মন্দিরে কখনোই কোনো 120 বছর ধরে মন্দিরের দরজা যে বন্ধ, পুজোও বন্ধ, দরজাও বন্ধ। তো 1948 সালে বিরাট একটা সুনামি হয়েছিল। তারপরে পরবর্তীকালে লর্ড কার্জন মন্দিরের ভিতরে বালি ঢুকিয়ে মন্দিরটা পুরোপুরি বন্ধ করে দিয়েছিলেন। তখন থেকে এই মন্দির বন্ধই আছে, কোনো পূজা অর্চনাও হয় না। এই মন্দিরে রাত্রে লাইট শো হয়, সেটা রাত্রে এলে দেখতে পাওয়া যায় নাকি শুনেছি। দেখলাম যে লাইটের ব্যবস্থা আছে, তবে সেটা একদম রাত্রেই দেখতে পাবেন।
আমরা দেখতে পাইনি, যেহেতু আমরা দিনের বেলা এসেছি। তো এই নাট মন্দিরটা তো বললাম বন্ধুরা, বেলে পাথর দিয়ে সম্পূর্ণ মন্দিরটা তৈরি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে কারুকার্যগুলো, এগুলো আমার আপনার মানে বোঝার বিষয় নয়। মন্দিরটা প্রায় অনেকটা অংশই ধ্বংস হয়ে গিয়েছে। বললাম তো এখানে বিশাল সুনামি হয়েছিল, তো সংস্কারেরও কাজ চলছে। আর এই মন্দিরটার চতুর্দিকে আগে রেলিং ছিল না, এখন রেলিংয়ের ব্যবস্থা করেছে। পিলারগুলোতে নানা কারুকার্য, নানা ইতিহাস, শিল্প, স্থাপত্য সমস্ত কিছু বোঝা যায় এগুলো দেখলেই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত দর্শনার্থী এসেছে। আমরা যে বাসটাতে করে এসেছি, আমাদের বাসটাতে প্রায় 40 জনের মতো ছিল, 40-45 জনের মতো। তো যেটিকে দেখলেন একটু আগে, ওটিই নাকি সূর্যদেব, জানি না ঠিক, তবে ওনাকে সবাই নমস্কার করছিল, আমরাও করলাম। তো এখানে তো কোনো পুজো পাঠ হয় না, বললাম মন্দির বন্ধ। আর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন রেলিংগুলো, এগুলো কিন্তু আগে ছিল না। এই যে বিখ্যাত চাকাগুলো দেখতে পাচ্ছেন, এই চাকাগুলো মানে এক একটি রহস্যে ভরপুর। পুরো 12 জোড়া চাকা আছে, অর্থাৎ প্রায় 24টি পাথরের চাকা। এই চাকাগুলি দিয়েই নাকি আগে সময় নির্দেশ করা হতো। তবে এর যে 6 নম্বর চাকাটি আছে, সেটি আমাদের ভারতীয় নোটে যে 10 টাকা 20 টাকা আছে, ওই নোটগুলোতে এই চাকার নিদর্শন পাওয়া যায়। সেটা আপনারা চেক করে দেখে নেবেন। তো বন্ধুরা এই যে চাকাগুলি দূর থেকে মনে হচ্ছে যেন একই, কিন্তু প্রতিটি চাকার কারুকার্য একদম সম্পূর্ণ ভিন্ন। তো চতুর্দিকটাতেই এরকম স্থাপত্য করা আছে। এই স্থাপত্যগুলোর নিশ্চয়ই কোনো না কোনো মানে আছে। 1200 কর্মচারী 12 বছর ধরে তৈরি করেছে। তা আমার আপনার পক্ষে কি এই কয়েক মিনিটে বোঝা সম্ভব? নিশ্চয়ই না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই যে দূরে দুটো প্রস্তর খোদিত হাতি, এগুলো তো বললাম বন্ধুরা ধন সম্পত্তির প্রতীক। তো বন্ধুরা যতটা সম্ভব পেরেছি আপনাদেরকে কোণারকের সূর্য মন্দিরটা দেখালাম। ওখান থেকে আমরা চলে এসেছি ধৌলিগিরির শান্তিনাথের মন্দিরে। এই মন্দিরটির কারুকার্য অসম্ভব সুন্দর, একদম সাদা, তো দেখতেই পাচ্ছেন। সাদা তো জানেন শান্তির প্রতীক, সেই জন্যই এর নাম শান্তিনাথ হয়তো হয়েছে। আমি এটা আমার মতো করে বললাম, জানি না। তবে এখানে এলে আপনি শান্তি যে অনুভব করবেন সেটা গ্যারেন্টি দিতে পারি। এখানের আশেপাশের যে পরিবেশ, একটু মন্দিরটা উঁচুতে উঠতে হবে আপনাকে, কয়েকটা সিঁড়ি ভেঙে উপরের দিকে উঠতে হবে। কিন্তু উঠে যে আপনি শান্তিটা অনুভব করবেন সেটা আপনি এখানে আসলেই বুঝতে পারবেন আমি ঠিক বলছি কি না। তবে গৌতম বুদ্ধকে দেখে মন পুরো শান্ত হয়ে গেল, এতটাই ভালো লেগেছে যে মনে হচ্ছে আবার আসি। তো বন্ধুরা শান্তিনাথের মন্দির থেকে আমরা চলে এসেছি উদয়গিরির পর্বতে। উদয়গিরির এগুলো গুহা। তো এই রকম যে পথটা দেখতে পাচ্ছেন, ফ্ল্যাট সিস্টেমের যে সিঁড়ি, আবার ধাপ সিস্টেমের সিঁড়ি, দুটো আছে। তো আপনারা যেটাতে কমফোর্টেবল ফিল করবেন ওটা ধরে এগিয়ে উঠবেন। এখানে উঠতে গেলে একটু এনার্জির প্রয়োজন বন্ধুরা। পাহাড়ে উঠতে গেলে জানেন তো কতটা পরিশ্রম হয়, সেই রকমই আমাদেরও একটু পরিশ্রম হয়েছে ঠিকই, কিন্তু উঠে এক আশ্চর্য অনুভূতি হলো, খুব ভালো লাগছিল। কত দিনের কারের সব পাহাড় পর্বতের দর্শন পাচ্ছি, সেটা ভাবতেও খুব ভালো লাগছে আর দেখতেও ভালো লাগছে। আর এটা উদয়গিরি থেকে খণ্ডগিরি দেখা যাচ্ছে, খুবই ভালো ভিউ পেলাম। ওখান থেকে নেমে চলে এসেছি। আর আমাদের লাস্ট যে দর্শন স্থান নন্দনকানন, তার মধ্যে আমরা গিয়েছিলাম লিঙ্গরাজ মন্দিরে, কিন্তু ওখানে সম্পূর্ণভাবে ভিডিও, ফোন, ক্যামেরা সমস্ত কিছু নিষিদ্ধ ছিল। তো ওই স্থানটা আপনাদেরকে দর্শন করাতে পারলাম না। তো আমরা চলে এসেছি সর্বশেষ যে ট্যুরিস্ট স্পট, সেটি হচ্ছে নন্দনকানন। আমরা এখানে উপস্থিত হয়েছি। আর এখানে ওটিডিসি সরকারের একটি রেস্টুরেন্টও আছে, আপনি চাইলে লাঞ্চটা সারতে পারেন। আমরা এখানেই লাঞ্চ করেছি। এটা গাইড ম্যাপ, এখানে ধরে ধরে আপনি পুরোটা পায়ে হেঁটেও ঘুরতে পারেন। আবার যে সাফারিগুলো আছে সেগুলোর ভাড়া 800 টাকা, পুরোটা আপনাকে ঘুরিয়ে দেখাবে, সেগুলোও ব্যবহার করতে পারেন।
আর চতুর্দিকটি একদম মনোরম পরিবেশে ঘেরা। খুবই ভালো লাগবে আপনার এখানকে এসে। তবে আমাদের ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল, পুরোটা মানে দেখাতে পারলাম না, এটা একটু আক্ষেপ রয়ে গেল। তবে এর ভিতরে যে অ্যাকোরিয়ামটা আছে বন্ধুরা, অনেক অ্যাকোরিয়াম আমি দেখেছি, এরকম বড় অ্যাকোরিয়াম এই প্রথম দেখলাম। আর বিভিন্ন প্রজাতির যে মাছগুলো সেগুলোও প্রথম দেখলাম। দেখতে থাকুন কেমন লাগে। আর বন্ধুরা বললাম তো যে নন্দনকাননের ব্লগটা পুরোটা মানে ঘুরে দেখার আমাদেরও সুযোগ হয়নি, খুবই একটু অসুস্থ বোধ করছিলাম আর ফোনের চার্জটাও কমে গিয়েছিল। তো আবার যদি জগন্নাথ দেব আমাদেরকে ডেকে পাঠাই তো অবশ্যই আবার নন্দনকাননে আসবো। সবই জগন্নাথের ইচ্ছা। তো বন্ধুরা সবাই বলুন জয় জগন্নাথ, সবাইকে ভালো রাখুক জগন্নাথ দেব, এটাই চাই। তো বন্ধুরা আমি যেটুকু পারলাম আপনাদেরকে মানে বিস্তারিতভাবেই তুলে ধরার চেষ্টা করলাম। তো বন্ধুরা কেমন লাগলো ব্লগটি জানাতে ভুলবেন না। দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর সুন্দর মাছগুলি, মানে একটার পর একটা মানে বিভিন্ন প্রজাতির মাছ, চোখ ফেরানো দূর দেয়।